হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে যে আমাদের ক্লাসটা সেটা হচ্ছে বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশন। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটা প্যাসেজ বাংলাতে দেওয়া আছে, যেটা মূলত কলকাতা শহরকে নিয়ে লেখা। তো আমরা এই প্যাসেজটাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব একদম সহজ সরল ভাষায়। ঠিক আছে, প্রত্যেকটা আমরা শব্দকে ঠিক আছে কিভাবে আমরা বসাবো ভেঙে ভেঙে একদম সহজভাবে আমরা সেটাকে ট্রান্সলেট করব ইংলিশে। এবং তার আগে যারা কিন্তু আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে ঠিক আছে আমাদের যে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নাও। আশা করি সেখান থেকে অনেকটা জিনিস বুঝতে পারবে। সেগুলো কিন্তু সবগুলোই ভেঙে ভেঙে দেখানো হয়েছে। তো চলো আর দেরি না করে আমরা কিন্তু আজকের ক্লাসটা শুরু করি। তার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাহলে সহজেই কিন্তু সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে এবং সবার আগে ক্লাসটা দেখতে পাবে। তাহলে আমরা কিন্তু ক্লাসটা শুরু করছি। দেখো, আমাদের যে প্রথম লাইনটা আছে দেখতে পাচ্ছ লেখা আছে কলকাতা একটা বড় শহর। এই লাইনটাকে আমরা সিঙ্গেল পেজে নিয়েছি, তোমরা দেখো এটাকে আমরা ট্রান্সলেট করব ইংলিশে। তো দেখতেই পাচ্ছ লেখা আছে কলকাতা একটা বড় শহর। তো দেখো আমাদের যে ট্রান্সলেট করব, তো তোমরা প্রত্যেকে জানো যে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো এবং তারপরে আমরা অবজেক্ট বসাবো। এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। অনেক সময় কি হয়, অবজেক্ট থাকে না, তো দেব না, অবজেক্টের পরিবর্তে অনেক সময় কি থাকে, কমপ্লিমেন্ট থাকে। ঠিক আছে, তো যদি কমপ্লিমেন্ট হয় তো কমপ্লিমেন্ট বসাবো, আর যদি আমাদের যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসাবো। তো এখানে দেখব আমাদের যে বাক্যটা রয়েছে কলকাতা একটি বড় শহর। এখানে তোমাকে বুঝতে হবে সাবজেক্ট কোনটা। এখানে দেখতেই পাচ্ছ কলকাতা হচ্ছে আমার সাবজেক্ট, আর এই যে বলেছে একটি বড় শহর, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু অবজেক্ট নয়। আচ্ছা, যারা কিন্তু এই যে কমপ্লিমেন্ট এবং অবজেক্টের পার্থক্যটা বুঝতে পারছো না তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও। প্লেলিস্ট একটা দেওয়া আছে ইংলিশ কনসেপ্ট গ্রামার, সেখানে কিন্তু পেয়ে যাবে যে কমপ্লিমেন্ট কি এবং অবজেক্ট কি। আমরা এখানে কিন্তু ডিরেক্ট আমাদের যে ট্রান্সলেট সেটা কিন্তু করছি। ওকে, তো দেখো এখানে যে আমরা বাক্যটা পেয়েছি কলকাতা, এটা হচ্ছে আমার সাবজেক্ট, একটি বড় শহর এটা কমপ্লিমেন্ট, এবং এই যে মাঝখানে একটা ফাঁকা দেখছো এখানে একটা ভার্ব আছে লুকিয়ে, সেটা আমি লিখিনি, ওটা তোমাকে বুঝে নিতে হবে। অ্যাকচুয়ালি ভার্বটা হচ্ছে এখানে হয়, কি বলো তো, হয়। আমি ছোট্ট করে লিখি, সেটা হচ্ছে হয়। মানে বাক্যটা এরকম, কলকাতা হয় একটি বড় শহর। ওকে, তাহলে আমাদের সাবজেক্ট তাহলে কি কলকাতা, তাই এখানে আমরা কলকাতা লিখবো তাহলে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে কলকাতা। ওকে, তারপর কি লিখবো, যেহেতু ভার্ব লিখবো আমরা, দেখো সাবজেক্টের পর আমরা কী লিখবো, ভার্ব। তো হয়, তো হওয়া ইংরেজি কী বলো তো, এম ইজ আর, এগুলো মানে হয়। কিন্তু যেহেতু কলকাতা, এটা বুঝতেই পারছো এটা একটা থার্ড পারসন রয়েছে, ঠিক আছে, এবং সিঙ্গুলার আছে, তাহলে এখানে আমরা কী নেবো, ইজ নেব। তোমরা ভালো করে জানো যে এমটা বসে আয়ের পরে, ইজটা বসে এই যে এরকম থার্ড পারসন থাকবে, একটা সিঙ্গুলার থাকবে, আর বসে কোথায়, সেকেন্ড পারসন মানে ইউ থাকবে, রাইট। তাহলে কলকাতা ইজ বলছে একটি বড় শহর, তাহলে একটি, তাহলে এ বলবো, ঠিক আছে, বড়, এটা তাহলে কী বলবো, বিগ, বিগ মানে বড়। আর যেহেতু বলেছে শহর, তাহলে আমি কিন্তু দেখো শহরকে তো টাউন বলতে পারি বা তুমি সিটিও বলতে পারো। কেন বলো তো, যেহেতু কলকাতা একটা অনেক বড় সিটি বা শহর, ঠিক আছে, বড় হলে আমরা সিটি বলি, একটু যদি ছোট হয় আমরা কিন্তু টাউন বলি। যেমন মালদা একটা টাউন, কিন্তু কলকাতা একটা সিটি। তাহলে কী হলো দেখো, সম্পূর্ণ যেটা সেন্টেন্স আমার হয়ে গেল, কলকাতা ইজ এ বিগ সিটি। এখানে বলে দিই যে এটা হচ্ছে আর্টিকেল, এর আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে কি বলতো, এটাকে আমরা বলবো ডিটারমিনার। ঠিক আছে, আর যেটা বিগ আছে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, আর যেটা সিটি এটা হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা এটাও একটা পরিচয় পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু সেন্টেন্সটাও কমপ্লিট এবং প্রত্যেকটার পরিচয় কিন্তু আমাদের জানা হয়ে গেল। তাহলে বাক্যটা কী হয়ে গেল, কলকাতা ইজ এ বিগ সিটি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা কিন্তু নেক্সট বাক্যে চলে যাই। দেখো লেখা আছে এটি গঙ্গার তীরে অবস্থিত।
তো দেখো এখানে কিন্তু আমার যে সাবজেক্ট রয়েছে এটি, এটি মানে কলকাতা শহরটাকে বলছে। তাহলে আমরা কী নেব, তাহলে আমরা তাহলে ইট নেব, ইট মানে এটি। আর তুমি যেহেতু জানো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসে অথবা কমপ্লিমেন্ট বসে। তো এবার দেখো যে এখানে এই যে আমি সাবজেক্ট কিন্তু ইট পেয়ে গেলাম, তাহলে ইট দেখো লেখা আছে অবস্থিত, এটা তাহলে ভার্ব। তো আচ্ছা, এবার এবার কথা হচ্ছে অবস্থিত আমরা কি লিখবো কথাটাকে, ঠিক আছে। তো দেখো অবস্থিত কথাটার জন্য আমরা একটা ভালো সুইটেবল শব্দ বলতে পারি, সেটা হচ্ছে স্ট্যান্ড, ঠিক আছে। স্ট্যান্ড মানেটা হচ্ছে অবস্থিত, কিন্তু যেহেতু ইট হচ্ছে একটা, বুঝতে পারছো ইট মানে এটা, মানে একটা জিনিসকে বলছে, একটা সিটিকে বলছে, মানে এটা সিঙ্গুলার, এবং এটা কিন্তু একটা থার্ড পারসন। কী করে চিনলাম থার্ড পারসন, মনে রাখবে শুধুমাত্র এই যে আমি, ঠিক আছে, আমি বা আমরা এবং তুমি আর তোমরা, এই চারটা ওয়ার্ড ছাড়া বাকিগুলো যত আছে সবাই কিন্তু কি বলতো, সবাই হচ্ছে থার্ড পারসন। তাহলে দেখো লেখা আছে এটি, তাহলে এটা তো কিন্তু আমির মধ্যে, আমরার মধ্যে, তুমি তোমরা এসব কিছুই পড়ছে না, তাহলে এটাই হলো আমার থার্ড পারসন। আর এটি মানে যেহেতু একটা জিনিসকে বলছি, মানে একটাই শহরকে বলছি, তাহলে সেজন্য এটা হয়ে গেলো সিঙ্গুলার, তোমরা এগুলো জানো। তাহলে এটা যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাই আমি কিন্তু ভার্ব ওয়ানের সাথে এস দিলাম, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে নিয়ম আছে। তাহলে কী হলো, ইট স্ট্যান্ডস, তাহলে কী হলো, এটি অবস্থিত, হয়ে গেল কমপ্লিট। কোথায় দেখো, গঙ্গার তীরে। তাহলে এখানে তীর কোথায় জন্য আমি কী বলবো, একটা অন বলবো, ঠিক আছে, অন গঙ্গা। তাহলে এখানে যেহেতু গঙ্গা একটা আমাদের নদী, তাহলে আমরা কী বলবো, দা গঙ্গা, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা বলি যে গঙ্গা যখন লিখবে তার সাথে কিন্তু, ঠিক আছে, আচ্ছা গঙ্গা স্পেলিংটাতে এখানে আমরা একটা, এক মিনিট, আমরা কিন্তু একটা ইএস দেব, ঠিক আছে, গাঙ্গেজ। কেন বলো তো, কারণ গঙ্গা যখন আমরা লিখি তখন যেহেতু একটা নদী বলছে, নদীতে বুঝতেই পারছো হিউজ অ্যামাউন্ট মানে জল প্রবাহিত হয়, এবং এর নদীর যেহেতু অনেক ট্রিবিউটরি ডিস্ট্রিবিউটরি রয়েছে, তাই আমরা এক্ষেত্রে কিন্তু গঙ্গাকে সবসময় প্লুরাল হিসাবে নেব। তাহলে কি হলো দেখো, ইট স্ট্যান্ডস অন দ্য গঙ্গাজ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। আর মনে রাখবে জিটা কিন্তু হবে কি বলো তো, জিটা হবে ক্যাপিটালে। কেন, কারণ এখানে যেহেতু গঙ্গা হচ্ছে একটা প্রপার নাউন। ওকে, তাহলে আমার যে পূর্ণ বাক্যটা কী হয়ে গেলো দেখো, ইট স্ট্যান্ডস অন দ্য গাঙ্গেজ, ঠিক আছে। মানে গাঙ্গে বলতে এখানে পুরো যে গঙ্গার যে অববাহিকা সেটাকে আমি মেনশন করছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমাদের পরের বাক্য কী লেখা আছে, বলেছে এই শহরের লোক সংখ্যা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমার সেই একই রকমভাবে আমি আর বলছি না, তোমরা বুঝতে পেরে গেছো, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এবং আমরা তারপরে অবজেক্ট দেব, তাই তো। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে এই শহরের লোক সংখ্যা, এটা সাবজেক্ট, এটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে দেখো লোক সংখ্যাকে আমরা বলতে পারি পপুলেশন, আর এই শহরের মানে কি বলতো, অফ দিস সিটি। তাহলে এই লাইনটা আমি লিখে এখানে ভালো করে দেখো, দ্য পপুলেশন, দেখো লিখছি পপুলেশন অফ দিস সিটি, ঠিক আছে। এর মানেটা হয়ে গেল এই শহরের লোক সংখ্যা বা জনসংখ্যা, একই জিনিস। কি বলছে দেখো, বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো এই যে বলছে বৃদ্ধি পেয়েছে, তো বৃদ্ধি পাওয়া ইংরেজি আমি কী বলো তো, বৃদ্ধি পাওয়াকে আমরা বলবো ইনক্রিজ, ঠিক আছে। যেহেতু বৃদ্ধি পেয়েছে, তো এটাকে আমরা কিন্তু দেখো মনে রাখবে, যখন কোনো বাক্যের শেষে দেখবে এই যে পেয়েছে, নিয়েছে, খেয়েছে, বলেছে, এরকম একটা ছয় একার থাকবে বা ছয় হস্যই থাকবে, ঠিক আছে। মানে ধরে নাও বলেছে, একটা কথার কথা বলছি আমি এক্সাম্পল দিয়ে, বলেছে, ঠিক আছে, লিখেছে, ওকে, লিখলাম কিন্তু নয়, ঠিক আছে, বা বললাম নয়, এরকম নয়, বলেছে, লিখেছে, খেয়েছে, বা বলেছি, খেয়েছি, এইরকম যদি থাকে, মনে রাখবে সেটা হয়ে যাবে আমাদের কি বলতো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমাকে আগে চিনতে হবে। তো এটা যদি প্রেজেন্ট, সরি আমার এটা লেখাটা মিটে গেল। তো মনে রাখবে যদি বলেছে বা খেয়েছে এরকম কিছু লেখা থাকে, তাহলে মনে রাখবে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার, এটা কিন্তু তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে।
কি আমাদের সেই স্ট্রাকচারটা, সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, ঠিক আছে, তারপরে কি বলতো একটা হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে। এটা হচ্ছে নিয়ম। তো সেই অনুযায়ী তাহলে এখানে দেখো আমি এটা আবার লিখছি। সাবজেক্ট আমার কি ছিল? দ্য পপুলেশন অফ দিস সিটি। আমি আরেকবার লিখছি, তোমরা একটু দেখো। মানে এই শহরের জনসংখ্যা মানে এতটা কমপ্লিট। দেখো বৃদ্ধি পেয়েছে, তাহলে কি লিখবো? দেখো যেহেতু পেয়েছে আছে, তাহলে আমরা এটা কি বলবো? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী আমার কি একটা হ্যাভ অথবা হ্যাজ দরকার। কিন্তু এখানে বুঝতেই পারছো দ্য পপুলেশন অফ দিস সিটি, এখানে হোল পপুলেশনটাকে মানে একটা কমপ্লিট বডি হিসাবে ধরছি, মানে পুরোটা একটা, বুঝতেই পারছো এটা এটা একটা আমাদের কালেকটিভ নাউনের মতো কাজ করছে। তাই আমরা এখানে কিন্তু হ্যাজ নেব, ঠিক আছে, হ্যাভ কিন্তু নেব না। এখানে পপুলেশন মানে সবগুলোকে একসঙ্গে সমগ্রভাবে দেখছে, ঠিক আছে। তাহলে আমরা কী নেব? সিঙ্গেল হিসাবে নেব হ্যাজ। ওকে, তাহলে হ্যাজ। এবার কি দেখো ইনক্রিজড, দেখো বৃদ্ধি পেয়েছে, ভার্বের থার্ড ফর্ম লাগবে, তাহলে ইনক্রিজড লিখবো আমরা তাহলে বাক্যটা মানে ভার্বটা, ঠিক আছে। তাহলে কি হলো? দ্য পপুলেশন অফ দি সিটি হ্যাজ ইনক্রিজড বর্তমানে। তাহলে বর্তমানে আমরা কি বলতে পারি? ইন রিসেন্ট টাইম, ঠিক আছে, ইন রিসেন্ট টাইম মানে বর্তমানে। ক্লিয়ার? আচ্ছা টাইমস বলতে হবে বর্তমান সময়ে, ঠিক আছে। এখানে কিন্তু টাইমসটা আমাদের এসটা অ্যাড করতে হবে, কারণ বর্তমান সময়টাকে আমি বলছি আলটিমেটলি। আচ্ছা এখানে একটা জিনিস ছুটে গেছে, সেটা হচ্ছে অনেক। তো অনেককে আমরা বলতে পারি গ্রেটলি। তো এটা সবথেকে ভালো হচ্ছে আমাদের যে ভার্বটা আছে সেই ভার্বের আগে লিখলে ভালো। তো ভার্বটা কোথায় আছে? ইনক্রিজ। তাহলে এই যে জায়গাটা আছে এখানে তোমাকে লিখতে হবে কথাটা গ্রেটলি। তো এখানে আমরা একটু ছোটো করে লিখি, তোমরা একটু আশা করি বুঝতে পারছো লেখাটা। দেখো গ্রেটলি, তাহলে বাক্যটা কী হলো? দেখো দ্য পপুলেশন অফ দ্য সিটি হ্যাজ গ্রেটলি ইনক্রিজড ইন রিসেন্ট টাইমস, মানে এই শহরের লোক সংখ্যা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, দেখো আমরা নেক্সট বাক্যে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের যে বাক্যটা লেখা আছে, এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। তো এখানে আবার সেই আগের নিয়ম অনুযায়ী তোমরা ভালো করেই জানো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাকে কিন্তু খুঁজতে হবে। তো দেখো এই যে এখানে সাবজেক্ট কোনটা বলো তো? এখানে সাবজেক্ট হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের লোক, ঠিক আছে। যাদের সাবজেক্ট চিনতে অসুবিধা হচ্ছে তাদের আমি বলে রাখি, বাক্যটাকে তুমি কে অথবা কারা দিয়ে প্রশ্ন করবে, তাহলে যেটা উত্তর পাবে সেটা হয়ে গেলো সাবজেক্ট। তুমি এই বাক্যটাকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করো। দেখো তো কে বা কারা এই শহরে বসবাস করে, তাহলে উত্তর আসছে কি বলতো? বিভিন্ন সম্প্রদায়ের লোক। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে সুন্দর করে এখানে আমাকে সাবজেক্টটা লিখতে হবে। তো এবার কথা হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের লোক, তাহলে আমি কি বলতে পারি না পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিজ, ঠিক? তাই আমি লিখবো পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিজ, ঠিক আছে, বিভিন্ন সম্প্রদায় বলেছি যেহেতু, ঠিক আছে। এখান থেকে দুটো এম হবে, ইউ হবে, ওকে, COMMUNITIES কমিউনিটিজ। তাহলে পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিজ এটা হলো আমার সাবজেক্ট। এবার দেখো লেখা আছে বসবাস করে। তো তোমরা তো জানো যে বসবাস করা ইংরেজি কি? লিভ। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে লিখছি মানে প্রেজেন্ট ইনডিফিনিটে, দেখো বসবাস করে এটা তো একদম সিম্পলি বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে যেহেতু পিপল বলছি মানে এখানে বুঝতেই পারছো এটা কিন্তু প্লুরাল, কারণ পিপল মানে কি অনেকগুলো লোককে বলছি। তখন কিন্তু ভার্ব ওয়ানের সাথে এস কিন্তু যোগ হবে না। কখন যোগ হতো? যদি ওটা থার্ড পারসন থাকতো এবং সিঙ্গুলার থাকতো। দেখো পিপল কিন্তু থার্ড পারসন হচ্ছে বটে, কিন্তু এটা তো প্লুরাল, তাহলে কিন্তু ভার্ব ওয়ানের সঙ্গে এস বা ইএস যোগ করতে পারবো না। তাহলে ভার্বটা কী হবে? শুধুমাত্র লিভ। তাহলে কী হলো? দেখো পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিজ লিভ, মানে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে, এতটা কমপ্লিট। এবার দেখো লেখা আছে এই শহরে, মানে এই শহরের মধ্যে, তাহলে কি লিখবো? ইন দিস সিটি। ওকে,
দেখো একদম বাক্যটা একদম পুরো ক্লিয়ার হয়ে গেল। আশা করি তোমাদেরও বুঝতে কোনো সমস্যা হয়নি। এখানে কিন্তু লিভস লিখবে না। লিভস কখন লিখতাম? যদি একজন মানুষের কথা বলতো। তাহলে কী লিখলাম দেখো, পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিজ লিভ ইন দিস সিটি। এটা হলো আমার কমপ্লিট সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমাদের পরের বাক্য কী লেখা আছে, বলেছে এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। তাহলে সেই রকমভাবে আমরা লিখবো আবারও। তো দেখো এখানে যে বাক্যটা বলেছে এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, তো এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে যখন বলে দিবে যে আমাদের এখানে হসপিটাল আছে, বা আমাদের এখানে পোস্ট অফিস আছে, বা আমাদের এখানে স্কুল আছে, যদি এইরকম কোনো বাক্য থাকে না, তো সেইগুলো বাক্যকে আমরা শুরু করি দেয়ার দিয়ে, দেয়ার ইজ বা দেয়ার আর, এরকমভাবে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে বাক্যটা কী লিখবো? দেয়ার দিয়ে। তোমরা এইসব ছোটোবেলায় শিখেছো, তবু আমি আবার বলছি দেখো, তাহলে দেয়ার দিয়ে লিখবো। ঠিক আছে, এখানে যেহেতু বুঝতেই পারছো বলছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, সেখানে প্লুরাল। তাহলে প্লুরাল যদি হয় তাহলে আমরা কিন্তু আর ইজ নয়, আমরা আর দেব। তাহলে কী হলো? দেয়ার আর। ঠিক আছে, কি দেখো অনেক শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস বলতে পারি। মেনি এডুকেশনাল ইনস্টিটিউশন। ওকে, তাহলে কী হলো দেখো, দেয়ার আর মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস। তাহলে বাক্যটা দেখো এতটা কিন্তু হয়ে গেলো কমপ্লিট। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কারণ আছে মানে কি আর দিয়েছি আমরা। বলছে এখানে, তো এখানে কি হেয়ার হবে নিশ্চয়ই, তাহলে হেয়ার মানে এখানে। দেখো বাক্যটা কিন্তু হয়ে গেলো কমপ্লিট। কী হলো? দেয়ার আর মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস হেয়ার, মানে এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট বাক্যে চলে যাই। দেখো বলেছে কলকাতার মেট্রো রেল স্টেশনগুলি ভারী চমৎকার। তাহলে তোমাদের আশা করি বুঝতে আর অসুবিধা হয়নি যে এখানে সাবজেক্ট কিন্তু কোনটা হবে। তাহলে তোমরা বলে ফেলো দেখি সাবজেক্ট কোনটা হবে। তাহলে কোনটা বলো দেখি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে যাচ্ছ। কলকাতার মেট্রো রেল স্টেশনগুলি, এটা হলো সাবজেক্ট। আর এখানে ভার্ব কোনটা বলো তো? এখানে হচ্ছে হয়, এই হয়টা হচ্ছে ভার্ব। ওকে, এটা হচ্ছে আমাদের ভার্ব। আর যেটা হচ্ছে ভারী চমৎকার, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমি আবারও বলছি, যারা কমপ্লিমেন্ট বুঝতে পারছো না তারা কিন্তু একটু ক্লাসটা দেখে নিও প্লেলিস্টে গিয়ে। ঠিক আছে, তো দেখো আমরা এবার লিখছি বাক্যটাকে। তাহলে সাবজেক্ট কী লিখবো? কলকাতার মেট্রো রেল স্টেশনগুলি। তাহলে বলতেই পারি দ্য মেট্রো রেলওয়ে স্টেশনস অফ কলকাতা, রাইট? তাহলে দ্য কী লিখবো দেখো, মেট্রো, এমটা কিন্তু ক্যাপিটালে দেবে। ঠিক আছে, এটা কিন্তু একটা নাম বলছি স্টেশনের। ওকে, মেট্রো রেলওয়ে স্টেশনস ওকে, দ্য মেট্রো রেলওয়ে স্টেশনস অফ কলকাতা। এবার কি বলছে দেখো, এখানে হচ্ছে হয়, তাহলে ভার্ব। তো হয় কী বলতো, এখানে যেহেতু আমি বলছি স্টেশনস মানে ভার্বটা এখানে আমাদের হয়ে যাচ্ছে প্লুরাল, তাহলে কিন্তু ইজ দিলে হবে না, আমাদের আর দিতে হবে। তাহলে কী হলো দেখো, দ্য মেট্রো রেলওয়ে স্টেশনস অফ কলকাতা আর কি দেখো ভারী চমৎকার, মানে বলতে চাইছে খুব সুন্দর। তাহলে বলতে পারি ভেরি ফাইন বা ভেরি বিউটিফুল, যেটা দিবে আর কি। তো আমি দিচ্ছি ভেরি ফাইন। ওকে, তাহলে বাক্যটা কী হলো দেখো, দ্য মেট্রো রেলওয়ে স্টেশনস অফ কলকাতা আর ভেরি ফাইন। ওকে, বাক্যটা কিন্তু কমপ্লিট। আচ্ছা, নেক্সট বাক্য দেখো কী লেখা আছে। বলছে কলকাতার চিড়িয়াখানাটিও খুব বড়। তাহলে বুঝতে পারছো এখানে কিন্তু কলকাতার চিড়িয়াখানাটিও, এইটা হয়ে গেলো আমাদের সাবজেক্ট। তো দেখো এই যে কথা লেখা আছে ও, এটা কিন্তু এক্সট্রা ও দিয়েছে, এর জন্য আমরা কী লিখবো বলো তো? অলসো। তাহলে কী কী দেখো, তাহলে বাক্যটা হবে দা, দেখো চিড়িয়াখানাটি, তাহলে জু বলবো মানে চিড়িয়াখানা জু, তাহলে জু অফ কলকাতা। ঠিক, দেখো
এখানে কিন্তু ভার্বটা হচ্ছে হয়, তাহলে আমরা ইজ দেবো তাহলে। আর এই যে লেখা আছে ও, তার জন্য আমরা অ্যাড করব অলসো। তাহলে কী হলো, দ্য জু অফ কলকাতা ইজ অলসো খুব বড়, তাহলে ভেরি লার্জ। ওকে, তাহলে বাক্য কমপ্লিট। দ্য জু অফ কলকাতা ইজ অলসো ভেরি লার্জ। ক্লিয়ার? চলো আমাদের নেক্সট বাক্য দেখো কি লেখা আছে। দেখো বলেছে প্রতিদিন বহু লোক এই চিড়িয়াখানা দেখতে এই শহরে আসে। তাহলে দেখো আমাদের যে বাক্যটা রয়েছে এই বাক্যে কিন্তু আমাদের সেই একই রকমভাবে দেখতে হবে আমাদের সাবজেক্ট কোনটা রয়েছে। তো বুঝতেই পারছো, তাহলে আমি সাবজেক্ট কীভাবে চিনতে বলেছিলাম, তোমাকে প্রশ্ন করতে হবে কে দিয়ে, রাইট, অথবা কারা দিয়ে। তাহলে বলো কে দেখতে আসে এই শহরে, তো তুমি উত্তর পেয়ে যাচ্ছ বহু লোক, তাহলে এটা হলো আমার সাবজেক্ট, রাইট। আচ্ছা, এখানে তাহলে কি করে না আসে, এটা তাহলে ভার্ব। ওকে, তাহলে এবার বলো, তাহলে এখানে তাহলে সাবজেক্ট যদি আমি এখন লিখি বহু লোক, তাহলে কি বলবো, মেনি পিপল। ঠিক আছে, তাহলে মেনি পিপল মানে অনেক মানুষ। আর তুমি যদি শুধুমাত্র মেনি লেখো তবু কিন্তু হবে, পিপল না দিলেও চলে, মেনি মানে অনেক মানুষ, এটাও বলা যায়। তো আমি দিচ্ছি, তাহলে কী দিলাম, মেনি পিপল। দেখো আসে এটা হচ্ছে ভার্ব, তো এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, দেখো আমি মেনি বলেছি মানে অনেকজন, তাহলে কিন্তু সাবজেক্ট হয়ে গেলো প্লুরাল, তাহলে আমাকে কিন্তু ভার্বটাতে কিন্তু এস দেওয়া চলবে না। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের নিয়ম আছে, হ্যাঁ, যে ভার্বের সাথে এস বা এস তখন অ্যাড করি যখন সাবজেক্ট যখন থার্ড পারসন থাকবে এবং সিঙ্গুলার থাকবে তখন। এখানে দেখো এটা থার্ড পারসন হচ্ছে ঠিক, কিন্তু এটা তো সিঙ্গুলার হচ্ছে না, তাই কিন্তু এস বা এস দেওয়া যাবে না। আমি একটা উদাহরণ বলি, যেমন হি গোজ টু স্কুল, এখানে কিন্তু গোজ দিচ্ছ কেন, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই। বুঝতে পেরেছো? তো দেখো তাহলে এই বাক্যে আসো, দেখো তাহলে মেনি পিপল, তাহলে আমি কাম দেবো, কামস কিন্তু দেবো না, এটা খুব ভালো করে খেয়াল রেখো। তাহলে সরি, কামস তো হবে না, মেনি পিপল কাম হবে। ওকে, তাহলে মেনি পিপল কাম, তাহলে কী হলো, বহু লোক আসে। এতটা কমপ্লিট। কোথায়, দেখো এই শহরে, তাহলে বলতে পারি টু দিস সিটি, টু দিস সিটি মানে হচ্ছে এই শহরে আসে, বহু লোক এই শহরে আসে। ওকে, দেখো বলছে এই চিড়িয়াখানা দেখতে, তাহলে বলতেই পারি টু ভিজিট দিস জু, টু ভিজিট দিস জু মানে হচ্ছে এই চিড়িয়াখানা দেখতে, দেখতে মানে এখানে দর্শন করতে, ঠিক আছে, তাই জন্য ভিজিট দিলাম। ওকে, তারপর দেখো লেখা আছে প্রতিদিন, তাহলে এটা তোমরা প্রত্যেকেই জানো এভরিডে, এটা লিখছে এখানে এভরিডে। তাহলে বাক্যটা আমার কমপ্লিট হয়ে গেল। কী হলো বাক্যটা, ভালো করে দেখো, মেনি পিপল কাম টু দিস সিটি টু ভিজিট দিস জু এভরিডে। আশা করি তোমাদের আর কোনো বুঝতে সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার অনেকে বলছো যে হয়তো ভাবতে পারো যে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের যে পার্থক্যটা সেটা কি, তো তাদের জন্য আমি একটু বলেই দিই, পারলে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে, আর না দিলে কোনো সমস্যা নাই, তোমরা কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবে। মনে রাখবে, যেমন ধরে নাও লেখা আছে হি ইজ হ্যাপি। ওকে, এটা একটা বাক্য দেওয়া আছে। আর ধরো লেখা আছে একটা বাক্য, মনে করো আই ইট রাইস, তাহলে দুটো বাক্য লিখেছে। তোমরা প্রত্যেকে জানো যে সাবজেক্টটা প্রথমে বসে, এটা তাহলে সাবজেক্ট, এটা চিনতে সমস্যা নাই, এখানে আইটা সাবজেক্ট, এটাও সাবজেক্ট, বুঝতে পেরেছো। এটা ভার্ব, মানে এটা এটা যদি ভার্ব হয়, ইট এটাও কিন্তু ভার্ব। ওকে, এবার দেখো এখানে রাইসটা আছে না, এটা হচ্ছে অবজেক্ট। আর এ দেখছো এখানে হ্যাপি লেখা আছে, এটার নাম কমপ্লিমেন্ট। কেন এটার নাম কমপ্লিমেন্ট, দেখো একটু ভালো করে ধ্যান দাও, আমি একটু এটা চেঞ্জ করে নিই, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো এই যে দেখছো রাইস, তুমি এখানে না এই সেকেন্ড বাক্যটাকে প্রশ্ন করো কি দিয়ে, প্রশ্ন করো কি দিয়ে অথবা কাকে দিয়ে, তুমি যে উত্তরটা পেয়ে যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো আমি খাই ভাত, তা প্রশ্ন করো কি দিয়ে, আমি কি খাই,
দেখো উত্তরে আসছে ভাত। দেখো আমি কি খাই, উত্তরে আসছে ভাত। তাহলে রাইসটা যে উত্তর পেলাম এটা হলো আমার অবজেক্ট। তাহলে কোনো বাক্যে তুমি অবজেক্ট চিনবে কি দিয়ে প্রশ্ন করে। ক্লিয়ার? তাহলে এবার এখানে আসি। দেখো তুমি এখানে কি দিয়ে প্রশ্ন করো উত্তর পাবে না। দেখো হি ইজ হ্যাপি, সে খুব সুখী। তাহলে তুমি প্রশ্ন করো সে কি, তুমি কিন্তু বলতে পারবে না যে হ্যাপি, বলতে পারবে না। তার তোমাকে প্রশ্ন করতে হবে এইরকম, সে কেমন আছে। তোমাকে কিন্তু প্রশ্ন করতে হচ্ছে কেমন দিয়ে, ঠিক আছে? তখন কিন্তু এটা আমার পেয়ে যাচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এখানে কিন্তু কি দিয়ে প্রশ্ন করে উত্তর কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না। তাই এগুলো কিন্তু অবজেক্ট হবে না, এটা কিন্তু অবজেক্ট নয়, এটার নামই হয়ে গেল কমপ্লিমেন্ট। ওকে, তুমি আরও একটা এক্সাম্পল দিতে পারো। যেমন ধরুন আমি একটা দিলাম, এক্সাম্পল দিচ্ছি, মনে করো হি গেভ মি এ পেন। তাই এবার তুমি প্রশ্ন করো কি দিয়ে, সে দিয়েছিল আমাকে কি, উত্তর হবে একটা কলম, তাই এটার নাম অবজেক্ট। সে দিয়েছিল কাকে একটা কলম, উত্তর হবে আমাকে, তাহলে উত্তর হলো মি। তাহলে তাহলে বুঝতেই পারছো মিটাও হচ্ছে অবজেক্ট, এ পেন এটাও হচ্ছে একটা অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট দুটো আছে, একটা মি, একটা এ পেন। মনে রাখবে এই যে মিটা দেখছো এটাকে আমরা বলি ইনডাইরেক্ট অবজেক্ট, আর দেখছো এ পেন এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? এটা আমি আরও নাহলে ভালো করে আলোচনা করব। যদি তুমি কি দিয়ে প্রশ্ন করো, ওকে, তাহলে যে উত্তরটা পাবে সেটা হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট। আর তুমি যদি বাক্যটাকে প্রশ্ন করো কাকে দিয়ে, তাহলে ওটা হয়ে যাবে ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, তো এটা আমরা আরও ডিটেলে ক্লাস নিয়ে আসবো পরে, নাহলে তোমরা, ঠিক আছে, যদি তোমরা চাও তবে। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটাকে লাইক করো। আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা কিন্তু আমাদের সাথে খুব ভালোভাবে কিন্তু ইন্টারেক্ট করছো সেই জন্যে। এবং তোমাদের যেটা কাজ করতে হবে, তোমরা কিন্তু প্লিজ দয়া করে আমাদের যে ভিডিওগুলো একটু শেয়ার করো, ঠিক আছে? তাহলে কিন্তু কী হবে, যারা নতুন রয়েছে, নতুন দর্শক, তারা কিন্তু দেখার সুযোগ পাবে। ওকে, এবং সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো চলো আজকে এখান থেকেই সমাপ্ত।